হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা। এই অধ্যায় থেকে 2 মার্কের বেশ কিছু বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তর। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু এখানে প্রত্যেকটারই উত্তর চেষ্টা করে রেখেছি করে রাখার। দেখে নাও তাহলে পরপর। কোষচক্রের 2টি গুরুত্ব লেখো। এখানে একটু বেশি করে রেখে দিয়েছি, কারণ আবারও বলছি এই প্রশ্নগুলো যে সবসময় 2 মার্কের প্রশ্ন হবে তেমন না, কিন্তু 3 মার্কের হতে পারে। সেক্ষেত্রে উত্তরের গঠনটা কিন্তু সেরকমভাবে তৈরি করে রাখা আছে। প্রথম পয়েন্ট, কোন কোষের কোষ বিভাজন হবে কি না তা নির্ভর করে কোষচক্রের উপর। দ্বিতীয় পয়েন্ট, কোষচক্রকে নিয়ন্ত্রণের জন্য কোষচক্রের G1 ও S দশার মাঝে, G2 ও M দশার মাঝে এবং M দশার কতগুলি চেক পয়েন্ট উপস্থিত থাকে। নেক্সট পয়েন্ট, কোষচক্রের এই নিয়ন্ত্রণ ত্রুটিপূর্ণ হলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার বিনাইন অথবা ম্যালিগন্যান্ট প্রকৃতির হয়। ম্যালিগন্যান্ট টিউমার খুব ক্ষতিকারক, কারণ এর থেকে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। নেক্সট পয়েন্ট, নির্দিষ্ট সময় কোনো কোষচক্র স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। কোনো কোষচক্র যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলে, তারপর বন্ধ হয়ে যায়, আবার প্রয়োজন হলে চালু হতে পারে। এই ছিল কোষচক্রের গুরুত্ব। নেক্সট প্রশ্ন, কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে? ধান, পাতাঝাজি, শিমুল, আম। উত্তরে কী কী দেওয়া আছে? ধান বায়ুপরাগী, পাতাঝাজি জলপরাগী, শিমুল পাখি পরাগী, আম পতঙ্গ পরাগী। নেক্সট প্রশ্ন, বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। প্রকৃতি আর সংখ্যা। এখানে কিন্তু সংখ্যার প্রকৃতি চেয়েছে, আমি প্রথমে সংখ্যা আবার প্রকৃতি। বিষয়ের ক্ষেত্রে লিখবে তোমরা সংখ্যা। অপশান এতে যেটা আছে সেটা কিন্তু অটোজোমের ক্ষেত্রে, নেক্সট অপশানে যেটা দেওয়া আছে সেটা সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে। তাহলে অটোজোমের ক্ষেত্রে সংখ্যায় বেশি থাকে, যেমন মানুষের অটোজোমের সংখ্যা 22 জোড়া, এবং দেহকোষের সংখ্যায় কম থাকে, যেমন মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের সংখ্যা মাত্র 2টি। প্রকৃতি কেমন হয়? মানুষের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষ দেহকোষে একই সংখ্যক একই প্রকারের অটোজোম উপস্থিত থাকে, কিন্তু মানুষের ক্ষেত্রে স্ত্রীর দেহকোষে ক্যাপিটাল এক্স ও পুরুষের দেহকোষে ক্যাপিটাল এক্স স্মল ওয়াই রূপে উপস্থিত থাকে। কাজ দিয়ে একটা পার্থক্য আমি আবারও বলছি, এক্সট্রা করে রেখে দিয়েছি, কারণ আবারও বলছি 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন যে কোনোভাবে হতে পারে। জীবের দেহজ বৈশিষ্ট্যসমূহ নিয়ন্ত্রণ করে আর উন্নত জীবের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। নেক্সট প্রশ্ন, স্পাইরোগাইডা ও প্ল্যানেরিয়া এর অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? স্পাইরোগাইডার হয় খণ্ডীভবন, প্ল্যানেরিয়ার হয় খণ্ডীভবন। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশা দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। প্রথমে হচ্ছে আমাদের অস্থি সংক্রান্ত। বয়স্কদের শারীরিক সমস্যা শরীরের যে কোনো অঙ্গকে প্রভাবিত করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট অঙ্গের কার্যক্ষমতা কমে যায় বা সেই অঙ্গটি ক্ষয় হয়। অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়ের কারণে হাড়ের সংযোগে ব্যথা। অস্টিওপরোরিস হাড়ের ক্ষয়, গাউট পেশির ভর হ্রাস, হাড় ভাঙা ইত্যাদি হতে পারে। আর চোখের সমস্যা কী কী হতে পারে না, মাকুলার ডিজারেশন বা গ্লুকোমা, সানি, ডায়াবেটিস ও হাইপারটেনশন সংক্রান্ত চোখের সমস্যা কিন্তু হতে পারে। এটা হচ্ছে বার্ধক্যের ক্ষেত্রে। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই 2টি ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। মিওসিসের অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে মাতৃকোষের অর্ধেক হয়। অপত্য কোষগুলি গ্যামেট রূপে কাজ করে এবং পুনরায় বিপরীতধর্মী গ্যামেটগুলি মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট 2n গঠন করে। এর ফলে জীবের কোনো একটি প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। নেক্সট পয়েন্টে বলছি, মিওসিস কোষ বিভাজনে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই বিনিময়ের ফলে জিনের সজ্জা বিন্যাসের পরিবর্তন বা সংযুক্তি ঘটে, যার ফলে নতুন বৈশিষ্ট্য বা প্রকরণ সৃষ্টি হয়, যা অভিব্যক্তির পথ প্রশস্ত করে। নেক্সট প্রশ্ন, অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে কিন্তু এখানে পার্থক্য করতে বলছে। জন্মিত জীবের সংখ্যা, জন্মিত যনুর প্রকৃতি। প্রথমে আসছে আমরা জন্মিত জীবের সংখ্যা। অযৌন জনন প্রথমে, দ্বিতীয় হচ্ছে যৌন জনন। 2টি জন্মিত জীবের প্রয়োজন হয়, কেবলমাত্র একটি জন্মিত জীবের প্রয়োজন হয়। একক কি? গ্যামেট উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে, এটা কিন্তু যৌন জননের ক্ষেত্রে। রেণু হচ্ছে অযৌন জননের ক্ষেত্রে। অপত্য জনুর প্রকৃতি কেমন? যৌন জননের উৎপন্ন অপত্য জন্মিত জীব থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়। অযৌন জননের ফলে
উৎপন্ন অপত্য জীব হুবহু জন্মিত জীবের মতোই হয়। স্টক ও শিয়ন বলতে কী বোঝায়? প্রথমে আসছি আমরা শিয়ন কাকে বলে। কৃত্রিম অঙ্গজ জননের জোড় কলম তৈরির সময় কোনো গাছের যে শাখা বা মুকুল অন্য গাছটির উপর লাগানো হয় তাকে শিয়ন বলে। স্টক কাকে বলে? না, শিয়নকে যে গাছের উপরে লাগানো হয় সেই গাছটিকেই কিন্তু আমরা বলে থাকি স্টক। শাখা কলমের সাহায্যে কীভাবে নতুন চারাগাছ সৃষ্টি করা হয়? উদ্ভিদের কলম হলো কৃত্রিম উপায়ে বংশবৃদ্ধির এক প্রকারের পদ্ধতি। এই পদ্ধতির শাখা কেটে নিয়ে অন্য উদ্ভিদে সংযোজন করা হয়। এই পদ্ধতিটি একটি গাছের একই ধরনের আরেকটি চারাগাছ উৎপন্ন করা হয়। কলম কয়েক ধরনের হতে পারে। শাখা কলমের কথা বলছি, এটা দাবা কলম, ছেদ কলম, জোড় কলম, গুটি কলম ইত্যাদি। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের গুরুত্ব আবারও বলছি, এটা ইম্পর্টেন্ট। প্রথমে আসছি আমরা বীজবিহীন উদ্ভিদ থেকে, যেমন কলা, আনারস, আঙুর প্রভৃতি সহজে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায়। কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে আদা, হলুদ, আলু প্রভৃতি উদ্ভিদের চাষ করা হয়। আম, পেয়ারা, লিচু প্রভৃতি উদ্ভিদে সহজে এবং দ্রুত কিন্তু বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। নির্দিষ্ট গুণমান ফুল ও ফলের গাছ বংশবিস্তার বংশ পরম্পরায় পাওয়া যায়। এরপরে আসছি আমরা নিউক্লিয়েট কি। ব্যাকটেরিয়ার নিউক্লিয় পদার্থে অবস্থিত দ্বিতন্ত্রী ডিএনএকে নিউক্লিয়েট বা জেনোফোর বলে। নেক্সট প্রশ্ন, স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য করতে বলছে। বাহকের নির্ভরতা, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। বাহকের নির্ভরতা স্বপরাগযোগের ক্ষেত্রে প্রয়োজন হয় না, ইতর পরাগযোগের ক্ষেত্রে প্রয়োজন হয়। নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উৎপন্ন হয় না স্বপরাগযোগের ক্ষেত্রে, ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু উৎপন্ন হয়। নিম্নলিখিত বিষয়ে জননের গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। এখানে 4টে পয়েন্ট আছে। তোমাদের পরীক্ষার সময় 2 মার্কের জন্য কিন্তু তোমাদের 2টি পয়েন্ট দেবে। আমি চেষ্টা করেছি 4টে পয়েন্টেরই ব্যাখ্যা এখানে করে রাখার। ধারাবাহিকতা বজায় রাখা, জীবজগতের ভারসাম্য বজায় রাখা, প্রকরণ বা অভিব্যক্তি অস্তিত্ব বজায় রাখা। প্রথমে আসছি আমরা ধারাবাহিকতা বজায় রাখা। জননের মাধ্যমে প্রত্যেকটি জীব নিজে নিজের সত্তা আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে। এর ফলে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বংশ পরম্পরায় সঞ্চালন ঘটে। জীবজগতের ভারসাম্য রক্ষা করা কীভাবে? জীবের মৃত্যুর কারণে ওই জগতের জীবের সংখ্যা হ্রাস পায়। এই শূন্যতা পূরণের জন্য জননের মাধ্যমে জীবরা সংখ্যা বৃদ্ধি করে, ফলে জীবজগতের ভারসাম্য বজায় থাকে। প্রকরণ অভিব্যক্তি, যৌন জননের মাধ্যমে জীবজগতের সৃষ্ট অনুকূল পরিব্যক্তি ও প্রকরণগুলি সহজে পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়। অস্তিত্ব বজায় রাখা, প্রত্যেকটি জীব জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে বংশ পরম্পরায় প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের অযৌন বংশবিস্তার কীভাবে ঘটে তা ছকের সাহায্যে দেখাও। অযৌন বংশবিস্তারের পদ্ধতিগুলোর নাম এখানে পরপর আমি লিখে রেখে দিয়েছি। দ্বিবিভাজন, বহুবিভাজন, খণ্ডিভবন, কোষোদ্গম, পুনরুৎপাদন। এরপরে আসছে আমরা রেণু উৎপাদন, প্রত্যেকটা কিন্তু লিখতে হবে। আরএনএ কি? এটি কোথায় অবস্থিত? আরএনএ কাকে বলে তাহলে? যে একতন্ত্রী পলিরাইবোনিউক্লিওটাইড শৃঙ্খল কোষে প্রোটিন সংশ্লেষের মুখ্য ভূমিকা পালন করে এবং কিছু কিছু ভাইরাসের বংশগত পদার্থরূপে কাজ করে তাকে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলে। আরএনএ কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এবং রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। অঙ্গজ জননের গুরুত্ব। প্রথম পয়েন্ট, মাতৃ উদ্ভিদের অংশ থেকে অপত্য উদ্ভিদ তৈরি হওয়ার বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। অল্প সময় একটিমাত্র উদ্ভিদ থেকে বহু সংখ্যক অপত্য জীব সৃষ্টি করা যায়। বছরের যে কোনো সময় কাঙ্ক্ষিত উদ্ভিদ পাওয়া যায়। এই পদ্ধতি অনেক সহজ সরল ও কম ব্যয় সাপেক্ষ। উদ্ভিদের দ্বিনিষেকের গুরুত্ব উল্লেখ করো। প্রথম পয়েন্ট, দ্বিনিষেকের ফলে ডিম্বক পরিবর্তিত ও পরিস্ফুটিত হয়ে বীজ গঠন করে। বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। নিষেকের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এবং গর্ভাশয় থেকে ফল গঠিত হয়। নেক্সট পয়েন্ট, দ্বিনিষেকের ফলে বীজের শস্য গঠিত হয় যা ভ্রূণের অঙ্কুরোদ্গম ও শিশু উদ্ভিদের সৃষ্টির সময় প্রয়োজনীয় শক্তির উৎসরূপে কাজ করে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ জীবদেহের বৃদ্ধির গুরুত্বগুলি উল্লেখ করো। প্রথম পয়েন্ট, বৃদ্ধির ফলে জীবদেহের দৈহিক ও জৈবিক পূর্ণতা ঘটে। বৃদ্ধির মাধ্যমে জীব বংশবিস্তার করে। পুনরুৎপাদনের মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ ও ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনর্গঠিত হয়। শেষ প্রশ্ন নয় কিন্তু এটা আবার বলছি, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক। বৃদ্ধি হলো জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন। জীবদেহের বৃদ্ধি কোষ বিভাজন ও কোষীয় পদার্থ সংশ্লেষ ঘটে। আবার এককোষী জাইগোট থেকে শুরু করে মৃত্যুর আগে অবধি একটি জীবের দেহে সামগ্রিক পরিবর্তন আসে যা বিকাশ। জীবদেহের বিকাশ ও বৃদ্ধির বিভেদনের উপর নির্ভর করে। সুতরাং বিকাশ বৃদ্ধির উপর নির্ভরশীল। বিকাশ সমান সমান বৃদ্ধি প্লাস বিভেদন বা পৃথকীকরণ। এরপরে আসছে আমরা কিছু প্রশ্ন
আমি মনে করছি যে এই চ্যাপ্টার এই প্রশ্নগুলোও মাঝারি ইম্পর্টেন্ট, তাই তোমাদের জন্য এখানে কিন্তু আলাদা করে লিখে রেখে দিয়েছি। চেষ্টা করো এগুলোও তোমরা কিন্তু পড়ে যেতে। মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মিওসিস বিভাজনের জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হয়ে কিন্তু প্রথমে যে ক্ষেত্রে দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ হয় তাদের ক্রোমোজোম সংখ্যা n মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n এর অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে, এজন্য মিওসিসকে হ্রাস বিভাজন বলে। নেক্সট প্রশ্ন, যৌনুক্রম কাকে বলে? উদাহরণ দাও। জীবের জীবনচক্র অযৌন যৌন রেণুধর দশা 2n এবং যৌন যৌন n বা লিঙ্গধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনুক্রম বলে। উদাহরণ, ড্রোপটরিস এর সাধারণত ভারতীয় প্রজাতির ফান এর জীবনচক্র সুস্পষ্ট যৌনুক্রম পরিলক্ষিত হয়। স্বপরাগ যোগের দুটি সুবিধা অসুবিধা, এখানে কিন্তু স্বপরাগ যোগের সুবিধা অসুবিধা লিখতে বলেছে। প্রথমে আসছি আমরা সুবিধা কি? কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না বলে পরাগরেণু অপচয় কম হয়। নতুন বৈশিষ্ট্য উৎপন্ন না হওয়ার জন্য জন্মিত বা মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে। অসুবিধা কি? অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য সমাবেশ না ঘটায় উন্নততর প্রজাতির সৃষ্টির সম্ভাবনা থাকে না। নতুন বৈশিষ্ট্য সংযোজন না ঘটায় অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির এবং অভিযোজন ক্ষমতা লোপ পায়। এরপরে আসছে আমরা যৌন জননের দুটি সুবিধা এবং অসুবিধা। যৌন জননের প্রথমে আসছে আমরা সুবিধা। যৌন জননের মাধ্যমে পিতামাতার বহু গুণাবলী সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়, ফলে তারা সহজে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হয়। যৌন জননের মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তানদের মধ্যে সঞ্চিত হওয়ায় পুনরুৎপাদক্রমে বংশের ধারাকে অক্ষুণ্ণ রাখে। অসুবিধা কি? এটি ধীর গতি প্রকৃতিতে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তারের জন্য বেশি মাত্রায় সময় লাগে। এই পদ্ধতি অত্যন্ত জটিল এবং অসংখ্য গ্যামেটের অপচয় ঘটে, ফলে সাফল্য লাভের সম্ভাবনা খুবই কম। এরপরে আসছি আমরা ইতর পরাগ যোগের দুটি সুবিধা অসুবিধা। প্রথমে আসছি আমরা সুবিধা। ইতর পরাগ যোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়, ফলে উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি হয়। উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটায় অপত্য উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অসুবিধা কি? বাহকের উপর নির্ভর করতে হয় বলে এই ধরনের পরাগ যোগের অনেক সময় অনিশ্চিত এবং পরাগ রেণুর অপচয় হয়। এই ধরনের পরাগ যোগের ফলে অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়, প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। এই ছিল এই অধ্যায়ে বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নাম্বার ধরে চ্যাপ্টার ধরে কিন্তু আবারও প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।